উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ১৮৯। আমার জীবনে উদ্বোধন পত্রিকা, সঞ্জীব চট্টোপাধ্যায়। ১৯৫৬ সাল থেকে উদ্বোধন পত্রিকার সঙ্গে আমার যোগাযোগ। এই সুদীর্ঘ সময়ের সম্পর্কের মধ্যে আছে নানান ঘটনা। কোন ঘটনা কে ঘটায় তা বলা খুব মুশকিল। একজন মানুষ জীবনে অনেক রকম চিন্তা করতে পারে, আমি এই করব, সেই করব ইত্যাদি, কিন্তু সে কখনোই স্বাধীন নয়। এখানেই মানুষের বড় দুর্ভাগ্য। তাকে একটি পরিবারে আসতে হয় এবং সেই পরিবারের দখলদারিতে থাকতে হয়। সেই পরিবারের যেই চিরাচরিত রীতি তা বহন করে নিয়ে যেতে হয়। কেউ যদি মূর্তি গড়ে থাকেন, তিনি চাইবেন তার ছেলে একজন ভালো কুম্ভকার হোক। যদি কেউ ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, তিনি চাইবেন তার ছেলে একজন ভালো ইঞ্জিনিয়ার হোক। মানুষ এমন নানা রকম বন্ধনের মধ্যে থাকে। একেই বোধহয় বলে লোহারি বাঁধনে বেঁধেছে সংসার। একটি জিনিস লক্ষণীয়, বাস্তবে আমরা অনেক ক্ষেত্রেই আমি করি। জন্মের সঙ্গেই এই আমি বোধ জাগ্রত হয় না। এই বোধের উপলব্ধি ঘটে বেশ কিছুকাল পর থেকে, গোটাকতক ধাক্কা খাওয়ার পর। আমি যে একটি স্বতন্ত্র সত্তা তা বুঝতে বুঝতেই সে হয়তো অনেক বড় হয়ে যায়। তারপরে আসে আমাদের নিজস্ব স্বাধীন চিন্তা ভাবনা। স্বামীজি যেটিকে গুরুত্ব দিয়েছিলেন। মানুষ কি, এই যে প্রশ্নটি, এই প্রশ্নটির সূত্রেই আমার সঙ্গে উদ্বোধন এর যোগাযোগ। আমার বাড়ির কাছের জায়গাটি ঐতিহাসিক ক্ষেত্র বলা যায়। তার কারণ এই গঙ্গা, যেটি উত্তর থেকে দক্ষিণে চলে যাচ্ছে। এই গঙ্গা পথে সিরাজউদ্দৌলা গিয়েছেন, তাকে তাড়া করে ক্লাইভ গিয়েছেন। কবি রামপ্রসাদ ও মহাপ্রভু শ্রীচৈতন্য এই পথ দিয়ে গিয়েছেন এবং ভগবান শ্রী রামকৃষ্ণ এখানে ঘুরে বেড়াতেন। সেই কালে এই রাস্তা দিয়ে উনি হৃদয়কে নিয়ে যাচ্ছেন। স্বামীজি ওই কুঠিঘাট রোড থেকে গঙ্গার ধারের সাতকড়ি মিত্তিরদের বাড়ির কালীপ্রসন্ন রায়ের যে জায়গাটি, সেখানে হাঁটাচলা করেছেন। এই রাস্তাটি এবং গঙ্গা, তার অদূরেই দক্ষিণেশ্বর কালীবাড়ি। দক্ষিণেশ্বর কালীবাড়ির 5 বছর আগেই এখানে জয় মিত্তির একেবারে অনুরূপ একটি কালীবাড়ি নির্মাণ করেছিলেন। নবীন ভাস্করকে দিয়ে তৈরি করা অনুরূপ একটি মূর্তি এই কালীবাড়িতে আছে। একটি অসাধারণ সুন্দর কালীবাড়ি ছিল, এখন যেটি আস্তে আস্তে অর্থাভাবে জীর্ণ হয়েছে। বরানগর মঠের যেটি পুরানো বাড়ি, সেখানে যে অংশটুকুতে স্বামীজি তার গুরুভাইদের নিয়ে থাকতেন, সেটি পেরিয়ে আরও একটু ভিতরে গেলে দোতলায় মদ্যপান নিবারণ সমিতি এবং একটি লাইব্রেরি ছিল। সেটিকে বলা হতো বরাহনগর পিপলস লাইব্রেরি। আমি যখন কলেজে পড়ি, তখন এই বরাহনগর পিপলস লাইব্রেরির সঙ্গে আমার যোগাযোগ হলো। একজন উৎসাহী বেরিয়ে এসে বললেন যে এই লাইব্রেরিটিকে নতুনভাবে আবার আমরা গড়ে তুলব। আমরা চেষ্টা করতে লাগলাম এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যটি সামনে নিয়ে আসার জন্য। এই সময়েই কান্ট, হেগেল, হিউম প্রমুখের কথা পড়েছি। পড়তে পড়তে আমার মাথায় চলছিল যে আমিও একটি প্রবন্ধ লিখব। একটি প্রশ্ন আমাকে খুব নাড়া দিয়েছিল, মানুষ কি? এই যে মানুষের কাণ্ডকারখানা দেখলাম, তাতে মনে হলো মানুষ কি? তাই লিখে ফেললাম মানুষ প্রবন্ধটি। তার প্রথম লাইন ছিল, Man is a biped animal without any wings.
প্রবন্ধটি লেখার পর কোথায় দেব ভাবতেই মনে হলো, আচ্ছা উদ্বোধনে পাঠাই। উদ্বোধনে ওটি ডাকে পাঠিয়ে দিলাম। 15-20 দিন পরে আমার কাছে একটি পোস্টকার্ড এলো। সেই পোস্টকার্ডে লেখা ছিল, আপনি যদি সম্পাদক মহাশয়ের সঙ্গে দেখা করেন তাহলে ভালো হয়। নিচে সই ছিল স্বামী শ্রদ্ধানন্দের। ওইটি পেয়ে তো আমি লাফিয়ে উঠলাম, এ আবার কি কাণ্ড হলো। তখন ফেব্রুয়ারি মাস, শীতের সকাল। আমি চিরকাল খুব গঙ্গা ভক্ত। প্রায় 59 বছর বয়স অবধি গঙ্গায় স্নান করতাম, সাঁতার কাটতাম। সেদিনও গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে ওখানে গিয়ে হাজির হলাম। এখনও আমার মনে আছে সেদিন একটু মেঘলা ছিল। মায়ের বাড়ির নিচ দিয়ে ঢুকলে বাঁ দিকে যে ঘরটি, সেই ঘরেই তখন বইয়ের সেলস কাউন্টার ছিল। ওই ঘরটিতেই শরৎ মহারাজ বসতেন। তারপরে একটু ভিতরে গেলেই একটি সিঁড়ি উঠে গিয়েছে। সিঁড়িটি কিছু দূর পর্যন্ত দৃশ্যমান, তারপর কোন অন্তরালে চলে গিয়েছে। এই পাশের দিকে একটি বড় ঘর। সেই ঘরে দেখলাম দুজন মহারাজ বসে বসে কুটনো কুটছেন, তরকারির শাক বাচ্ছেন। আমি তখন আবার বাঁ দিকের ঘরে ঢুকলাম। এমন কিছু আহামরি চকচকে ব্যাপার নয়। একটি বড় লম্বা টেবিল এবং পিছনের আলমারিতে কতকগুলি বই। ভয়ঙ্কর স্বাস্থ্যবান একজন মহারাজ, গেরুয়া গেঞ্জি পরা। আমি গিয়ে তাকে ভয়ে ভয়ে চিঠিটি দিলাম। উনি পড়লেন, আমার দিকে তাকিয়ে বললেন, বসুন। তারপর একটি বেঞ্চিতে বসলাম। চিঠিটি কোথায় চলে গেল, কোন অন্তরালে। কিছুক্ষণ পরে দেখছি একজন উজ্জ্বল মহারাজ, খুব যে স্বাস্থ্যবান তা নয়, কিন্তু ভয়ঙ্কর ক্ষিপ্র, তরতর করে নেমে আসছেন। চোখে গোল চশমা এবং ঘরে ঢুকে বললেন, কোথায় কোথায় তিনি। ইতিমধ্যে আমি সুযোগ বুঝে প্রণাম করেছি। প্রণাম সেরে যেই উঠেছি, আমার কাঁধে হাত রেখে তিনি ভালো করে আমাকে দেখলেন। তার চোখ দুটি খুব সাংঘাতিক ছিল। আমার দিকে তাকিয়ে হা হা করে হাসতে লাগলেন। আমি তখন বললাম, মহারাজ, আমি এত খারাপ লিখেছি? আপনি আমাকে এই হাসি শোনাবেন বলে কি চিঠি দিয়ে ডাকলেন? তিনি বললেন, না না, আমি এক বড় ধাক্কা খেলাম। আমি বললাম, কি ধাক্কা খেলেন মহারাজ? লেখার ধাক্কা? বললেন, না না, তোমার ধাক্কা। আমি ভেবেছিলাম একজন বৃদ্ধ মানুষকে দেখব। চোখে খানিকটা গোল মোটা কাচের চশমা এবং চুলগুলো সব পাকা পাকা, গালগুলো ভিতরে ঢুকে গেছে। তুমি তো সবে জন্মেছ। বলেই আমাকে বললেন, চলো চলো। হরিপদ মহারাজ তখন কাউন্টারে রয়েছেন। ফেব্রুয়ারি মাস, ক্যালেন্ডার ডায়েরি রয়েছে। বলছেন, বিমলদা, এইগুলো নিয়ে যান। মহারাজ বললেন, আমি একজন অ্যাসিস্ট্যান্ট পেয়েছি, ওইগুলি আমাকে নিতে বললেন। আমি তো ওইগুলি সব নিয়েছি। আমাকে বললেন, তুমি আগে ওঠো। আমি উঠছি আর উনি আমার পিছন পিছন আসছেন। এটি যে আমার একটি পরীক্ষা হচ্ছে সেটি আমি জানতাম না। উঠে দাঁড়াবার জায়গা নেই, ওখানে মায়ের মন্দির। উনি আমার পিছনে এসে 3 তলায় যাওয়ার সিঁড়ির ওখানেই দাঁড়ালেন। বললেন, মাকে প্রণাম করো। আমি গিয়ে মাকে প্রণাম করছি। আমি যখন উঠে যাচ্ছি ততক্ষণে মহারাজ ওপরে উঠে ছাদে ঢোকার আগের ডান দিকের ঘরটিতে ঢুকে পড়েছেন। তারপর আমি ঘরের মধ্যে গেলাম। সেখানে ঢুকে দেখি খুবই সামান্য আয়োজন। একটি ছোট টেবিল ও পিছনে একটি কাঠের চেয়ার, আর কোনো ব্যাপার নেই। ওখানে একটি চৌকি, তার উপর একটি খটোমটো বিছানা, আর ঘরের মধ্যে একটি কুলুঙ্গি, 3টি তাক, একদম উপরের
তাকে বড় বড় কতকগুলি কৌটো। মহারাজের পিছনে একটি জানালা, সেই জানালাটি ওনার কোমরের কাছ থেকে উঠেছে। তারপরেই হচ্ছে সেই উদ্বোধনের ছাদ। ঘরের ওই পাশে যেখানে কুলুঙ্গি, ওই দেওয়ালে পিঠ দিয়ে খুব সুন্দর চেহারা আর অসাধারণ দেখতে এক মহারাজ বসে আছেন। বুঝতে পারছি না কে তিনি। মহারাজ আমাকে বললেন, বাহ, পাশ করেছ। আমি বললাম, মহারাজ, এর মধ্যে পরীক্ষা হয়ে গেল? বললেন, হ্যাঁ হলো। আমি বললাম, কি কি পরীক্ষা হলো মহারাজ? উনি বললেন, প্রথমে তোমার প্রণামটা দেখলাম, তারপর দেখলাম এতগুলো ডায়েরি ক্যালেন্ডার তুমি নিয়ে আসছো, কিন্তু তুমি হাত দিয়ে একটিও দেখার চেষ্টা করলে না। এই ডায়েরিটি কার, ক্যালেন্ডারটি কি, এসব একবারও দেখার চেষ্টা করলে না। তখনও আমি দাঁড়িয়ে আছি। এরপরে মহারাজ বললেন যে, তোমার লেখাটি পড়ে আমার খুব ভালো লেগেছে। তোমাকে একটি কাজ করতে হবে। আমাদের নিয়ম হচ্ছে যে যে জায়গাগুলি তুমি কোট করেছো সেইখানে নাম্বার করে রেফারেন্স দেওয়া। আমাকে লেখাটি দিলেন। দেওয়ার পর আমি বসার অনুমতি পেয়েছি। তখন যে মহারাজ দেওয়ালে পিঠ দিয়ে বসেছিলেন তিনি অনেকক্ষণ ধরেই আমাকে দেখছিলেন। তিনি হঠাৎ বললেন যে, এই ছেলেটিকে আপনার অ্যাসিস্ট্যান্ট করে নিন। এইবার মহারাজ একটি স্লিপ প্যাড বের করে খচখচ করে কি লিখলেন। তারপর বললেন, দোতলায় আমাদের একটি লাইব্রেরি আছে, ওখানে চলে যাও। আজই তুমি স্বামী শিষ্য সংবাদ বইটি বাড়িতে নিয়ে যাও। 7 দিন পরে এসে আমাকে শোনাবে। আমার মনে হলো কথামৃত পড়তে বললেন না, তার পরিবর্তে স্বামী শিষ্য সংবাদ। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে নেমে এলাম। তারপরে লাফাতে লাফাতে বাড়ি চলে এলাম। স্বামী শিষ্য সংবাদ হাতে পেয়ে গিয়েছি। এবার আমি কোটেশন খুঁজতে শুরু করলাম, কিন্তু ম্যান ইজ এ বাইপেড অ্যানিম্যাল উইদাউট এনি উইংস, এই লেখাটি যে আমি কোথায় পড়েছি তা মাথায় আসছিল না। এটি আমি কোনো বইয়ে পড়িনি। আমি যখন স্কটিশে ক্লাস করি তখন কোনো একজন অধ্যাপক বলেছিলেন এই লাইনটি। মহারাজ বলেছিলেন সব কটির রেফারেন্স দিতে হবে। তারপর আমি শিকারে বেরোলাম। জ্ঞানীগুণী মানুষের পাড়ায় যারা ছিলেন তাদের কাছে প্রশ্ন রাখলাম, ম্যান ইজ এ বাইপেড অ্যানিম্যাল উইদাউট এনি উইংস কে বলেছিলেন? অনেকে আমাকেই প্রশ্নটি 3-4 বার করলেন। সদুত্তর না পেয়ে শেষ পর্যন্ত আমার এই সার্চ ক্যালকাটা ইউনিভার্সিটি পর্যন্ত চলে গেল। সেখানেও দেখলাম সকলেই একই কথা বলছেন। যাই হোক, এই তথ্য আর পাওয়া গেল না। আমি এসে মুখটি কাঁচুমাচু করে বললাম, মহারাজ, সবকটিই পেয়েছি, ম্যান ইজ এ বাইপেড অ্যানিম্যাল উইদাউট এনি উইংস ওটি তো পেলাম না। মহারাজ বললেন, না, ওটি তো তোমায় জোগাড় করতেই হবে। আমার বুদ্ধি হলো না যে মহারাজকে বলি, আপনি তো জ্ঞানী গুণী মানুষ, আপনি দয়া করে বলে দিন না যে এটি কার উক্তি। যাই হোক, মানুষ প্রবন্ধটি ওখানেই চাপা পড়ে গেল। ইতিমধ্যে শ্রদ্ধানন্দ মহারাজের সঙ্গে আমার ঘনিষ্ঠতার সূত্রে এই চুক্তি হলো, আমি রোজ দুপুরে উদ্বোধনে যাব এবং জীবানন্দ মহারাজের সঙ্গে ছাদে বসে প্রুফ দেখব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।